দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মনজুর আলমতিন। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। দর্শক, আজকে স্বাভাবিকভাবে আলোচনায় ওসমান হাদির উপরে হামলা এবং তারপরে এখন পর্যন্ত যা হয়েছে সেই পরিস্থিতি এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথিকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন জনাব ABM মোশাররফ হোসেন, তিনি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি। আছেন প্রাপ্তি তাপসী, অ্যাক্টিভিস্ট, এবং আছেন জনাব ফয়েজ আহমেদ, তিনি প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই ফয়েজ আহমেদ, আপনার কাছে আসতে চাই। এখন পর্যন্ত অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন বোধহয় এই হুমকিগুলো যে আছে নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, সে কথা সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে বিভিন্ন সময় বলা হয়েছে এবং এখন এসে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর বা জুলাইয়ে যারা সম্মুখ সারির নেতৃত্ব, তাদের নিরাপত্তার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। আগে কেন হলো না? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ধরুন, আমরা এই প্রসঙ্গে যখন আলোচনাটা শুরু করছি তখন পার্টিকুলারলি যেই কেসটা আমাদের সামনে সবচেয়ে প্রমিনেন্ট এই সময়, সেটা হচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলা। তার প্রেক্ষাপট, শরীফ ওসমান হাদির উপরে হামলার ঘটনায় আমি স্পষ্টতই যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের গোয়েন্দা ব্যর্থতা আছে, এটা অস্বীকার করে কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু সেই ঘটনাগুলিকেই দেখি যেগুলি ঘটে, আর যেগুলি গোয়েন্দা সাফল্যের কারণে ফয়েল করা সম্ভব হয়, ঠেকিয়ে দেওয়া যায়, সেগুলি তার আমরা দেখি না। সো ওই দৃষ্টিতে ওই আলোচনাটা হয় না। এখন আমাদের অনেকগুলি দুর্বলতা, যেমন সরকারের এন্ডে বা আইন শৃঙ্খলা বাহিনীর এন্ডে অনেক জায়গায় অনেকের তৎপরতার জায়গায় ঘাটতি আছে হয়। সেখানে আমি শুধু আপনাকে এর ডিটেইলে যাওয়া সম্ভব নয়, এতটুকু বলি যে অনেক কিছু কিন্তু এর মধ্যে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অনেকের সঙ্গে গোয়েন্দা সংস্থা থেকে যোগাযোগ করা হয়েছে, কথা বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আবার ওসমান হাদির ঘটনায় আপনি যদি খেয়াল করেন, খুব টেকনিক্যালি যদি খেয়াল করেন, ধরুন আপনি যেই মানুষগুলি ওসমান হাদির উপরে আক্রমণ করেছে তারা কিন্তু তার সঙ্গেই কয়েকদিন ধরে ঘুরছিল। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, ইভেন শুক্রবার সকালবেলাও ওই ব্যক্তিরা তাকে SMS দিয়েছে তার মোবাইলে যে ভাই আজকে আপনার সঙ্গে থাকতে চাই। উনিও অ্যালাউ করেছেন, বিকজ তার সঙ্গে কয়েকদিন ধরে এই করেসপন্ডেন্সটা হচ্ছিল। তারা নিয়মিত আপনার ওসমান হাদির অফিসে আসছিলেন, তার সঙ্গে ক্যাম্পেইনে নানান জায়গায় অংশ নিচ্ছিলেন। সুতরাং একটা সুপরিকল্পিতভাবে একটা সুযোগ নিয়েছে। সেই পরিকল্পনাটা ইনফ্যাক্ট ওসমান হাদি বা তার আশেপাশের লোকজনও বুঝতে পারেনি। গোয়েন্দা সংস্থারও ব্যর্থতা রয়েছে, তবে অনেকগুলি ক্ষেত্রে কিন্তু গোয়েন্দা সংস্থা তাদের সাফল্য আছে এখানে। তারা অনেকগুলি ঘটনা ইতিমধ্যে ঠেকিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন যেটা হচ্ছে যে ওসমান হাদির ঘটনাটা আপনি যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন, আগে কেন নয়, আসলে এটা আগে থেকেই এক ধরনের পরিকল্পনার মধ্যে আছে। এই প্রোটোকলটা, যেই প্রোটোকলের বিষয়ে আজকে বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে, পুলিশের পক্ষ থেকে হয়তো 2-1 দিনের মধ্যেই রাজনৈতিক দলগুলির কাছে একটা প্রোটোকল দেয়া হবে, যে প্রোটোকলে বেসিক্যালি ওনারা যারা বিশেষ করে নির্বাচনে যারা প্রার্থী, তারা জনসংযোগ করবেন, তাদের বাসাবাড়িতে, চলাচলের পথে এবং সাইবার স্পেসে তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য কী ধরনের পদক্ষেপগুলি নিতে হবে সে বিষয়ে এক ধরনের নির্দেশিকা থাকবে। অপরদিকে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যে সমস্ত নেতারা আছেন তারা এবং নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলি পর্যায়ক্রমে। আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কিভাবে ফয়সাল করিম মাসুদ, যিনি প্রধান সন্দেহভাজন, তিনি জামিন পেলেন, সেটা যেমন একটা প্রশ্ন। কিন্তু অনেক ক্ষেত্রে যারা এই ধরনের আসামি, তারা জামিন পাওয়ার পরেও পুলিশের নজরদারিতে থাকেন, জেল গেটে আবারও নতুন মামলা দেওয়া, আবারও আটক করার ঘটনার বহু বাংলাদেশের নজির রয়েছে। তাহলে তার জামিন পাওয়ার পরে নজরদারির ব্যাপার বা এই ধরনের একজন চিহ্নিত অপরাধী তিনি আসলে কি করছেন, কোথায় যাচ্ছেন, সেটার ব্যাপারে কি নজরদারি কিছুই ছিল না? দেখুন, উনি একজন চিহ্নিত অপরাধী আমরা এখন যেভাবে বলছি, ওনার এর আগের অপরাধ কিন্তু কোনো হত্যাকাণ্ডের ঘটনায়, কোনো রাজনৈতিক সরাসরি এই ধরনের ঘটনায় গিয়ে উনি অ্যারেস্ট হন নাই, বা সেই জায়গায় ওই অর্থেই আমরা যেভাবে একজন আততায়ী হিসেবে তাকে এখন যেভাবে দেখছি, সে বিবেচনায় উনি ছিলেন না। এরকম বহু উদাহরণ দিতে পারবো যেখানে আওয়ামী লীগের বা ছাত্রলীগের কোনো পদে থাকা মানুষ বহুবার জামিন পাওয়ার পরে বের হতে পারেনি, তার বিরুদ্ধে হয়তো কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই, ধরুন জামিন প্রথম কথা হচ্ছে জামিন কিভাবে পেলেন। আপনি তো নিজে কোর্টে প্র্যাকটিস করেন, আপনি জানেন
জামিন যে সমস্ত আইনজীবীরা তার পক্ষে লড়েছে, জামিন উপযোগী মনে করেছে, হয়তো কোর্ট দিয়েছে। কখনো কখনো আপনি নিজে দেখেছেন না যে আমাদের আইন উপদেষ্টা নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন একটি কোর্টের জামিন নিয়ে। সো সে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক, আমি বলবো যে আদালত কি করেছেন সেটা নিয়ে প্রশ্নটা করছি না, প্রশ্ন করছি যে এরপরে আসলে সরকার কি করলো যখন এই মানুষটা বেরিয়ে আসলো। আমি বলছি, আমি সেই জায়গায় বলছি, আমি তো ওসমান হাদির এই ঘটনায় যে পার্টিকুলারলি এই ঘটনার ক্ষেত্রে যে গোয়েন্দা ব্যর্থতা খানিকটা রয়েছে, এটা আমি অ্যাডমিট করছি। এখানে ঢাকা দেওয়ার কিছু নেই। যদি গোয়েন্দা সাকসেসফুলি হতো তাহলে তো এই ঘটনাই ঘটতো না। সুতরাং এখানে কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট করার সুযোগ নেই। এই ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা রয়েছে, এইটা মানে আমাদের জন্য অনেক বড় ধরনের একটা আসলে লার্নিং প্রসেস হয়ে গেল, যে আমরা বুঝতে পারছি যে কি ধরনের আক্রমণ পর্যন্ত তারা করতে পারবে বা কি ধরনের পদক্ষেপ নেওয়া এর আলোকে নেওয়া যাবে। বাট আনফর্চুনেটলি আমি এখানে একটা বিষয় খুব উল্লেখ করা খুব জরুরি। ধরুন আজকে ওসমান হাদির ঘটনা বা নানান জায়গায় নানান বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় হামলা হওয়া, প্রার্থীদের উপরে বা জুলাই যোদ্ধাদের উপরে নানান জায়গায় আক্রমণ করার এই যে সাহস যারা দেখাচ্ছেন, আমরা তো অভ্যুত্থানের 2 মাস 3 মাস 6 মাস 9 মাসে এরকম ঘটনা ঘটতে দেখি নাই। কেন দেখি নাই? কারণ আমাদের অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক শক্তিগুলির মধ্যে যে ঐক্য ছিল, সেই ঐক্যে আমি বলবো যে রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য একে অপরকে যেভাবে দোষারোপ করার মধ্য দিয়ে মাঝখানে একটা ভ্যাকুয়াম তৈরি করেছেন, সেই ভ্যাকুয়ামটার সুযোগ কারা নিচ্ছে সেটা আমরা কখনো কখনো ভুলে যাচ্ছি। এটা শুধুমাত্র ওই রাজনৈতিক দল এই ভোটের নির্বাচনে, ভোটের রাজনীতিতে গেইন করার জন্য কখনো কখনো বর্ডারটাকে ক্রস করে যাচ্ছি। এটা আলটিমেটলি তাদের জন্য একটা শিক্ষার দুয়ার খুললো। ইভেন আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বসেছেন, তারা কিন্তু প্রধান উপদেষ্টা বলার আগেই ওনারা বলেছেন যে আমরা কখনো কখনো লিমিট ক্রস করে যাচ্ছি, এই জায়গায় আমাদের সতর্ক। ধন্যবাদ। প্রাপ্তি তাপসী, আপনার কাছে এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম, কারণ এই ঘটনা ঘটার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে দোষারোপ, একজন বিএনপি নেতা হাসপাতালে যাওয়ার পর তার বিরুদ্ধে স্লোগান, তারপরে আবার পাল্টা এআই জেনারেটেড ছবি প্রচার করা বিএনপির তরফে, এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখলাম। এগুলো কারণেই, মানে এই যে কথা একটু আগে জনাব ফয়েজ বলছিলেন যে দলগুলোর মধ্যেই বিভেদ তৈরির কারণেই কি এই ধরনের ঘটনার তৈরির সুযোগ বা সাহস যারাই করেছে তারা পাচ্ছে? প্রথম কথা হচ্ছে, রাজনৈতিক পরিমণ্ডলে দলগুলোর মধ্যে তো রেষারেষি থাকবেই। সেখানে আমরা সবাই চাই যে 5ই আগস্টের পরবর্তীতে যে গণতান্ত্রিক পরিবেশ আমরা রূপান্তর করতে চাই, সেখানে আমরা চাই যে ন্যূনতম একটা ঐক্য, একটা একতাবদ্ধতা যেন আমাদের থাকে। কিন্তু আমরা দেখেছি কিন্তু অনেকগুলি ঘটনায় সেই ঐক্য, সেই একতা আর আগের মতো ছিল না। স্বৈরাচার থাকা অবস্থায় আমরা সবাই যেরকম একসাথে ছিলাম, স্বৈরাচার চলে যাওয়ার পরপরই আমরা সেই বিভেদটা দেখতে পেয়েছি। কিন্তু এখানে প্রশ্নটি হচ্ছে যে আপনি এই দোষটি কিংবা হচ্ছে এই যে আজকে আমাদের জুলাইয়ের একজন সহযোদ্ধা, স্বৈরাচারের বিরুদ্ধে একজন সহযোদ্ধা, তিনি তার জীবন নিয়ে লড়ছেন, তার দায়টি আমি আসলে রাজনৈতিক দলগুলোর উপর চাপাতে চাই না। কেননা আমরা রাজনৈতিক দলগুলোর সকলের ঐক্যমতের ভিত্তিতে, আমরা যারা রাজনৈতিক দলের বাইরে আছে, আমরা সকলে মিলেই আমাদের ইন্টারিম সরকারকে এই দায়িত্বটি দিয়েছিলাম যে তারা আমাদের জানমালের নিরাপত্তা রাখবেন। এবং এখন হচ্ছে আর 2 মাস বাকি আছে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়ে গিয়েছে। এবং এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি যে বিএনপির একজন প্রার্থীকে গুলিতে আহত করা হয়েছে। এরও আগে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আক্রমণ চালানো হয়েছে, বিভিন্ন মাজারে ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে। তো এই ধরনের হত্যা চেষ্টা কিংবা ককটেল ফুটানো কিংবা এই ধরনের আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো কিছু নয়। ইনফ্যাক্ট শরীফ ওসমান হাদিও অনেকদিন ধরেই কিন্তু তিনি হুমকি পেয়ে আসছিলেন, তিনি সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। কিন্তু তার পরবর্তীতে যে গোয়েন্দা ব্যর্থতার কথা ফয়েজ ভাই নিজেও স্বীকার করলেন, দেখেন একটা লার্নিং অ্যাসেসমেন্ট তো আমি কারো জীবন দিয়ে পাবো না। মানে আজকে হচ্ছে আমার একজন ভাই, আমার একজন সহযোদ্ধা হাসপাতালে লড়ছেন, তার জীবন আমরা ফিরে পাবো কিনা সেটাও এখন নিশ্চয়তা নেই। কিন্তু সেই জায়গায় এই লার্নিংটা আমাদের এত পরে আসলে কেন হতে হবে, এটি হচ্ছে প্রথম কথা। সরকার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন, তার আসলে এটি মানে বেয়ার মিনিমাম যে এখন আপনি আপনার নাগরিকদের জার্মানির নিরাপত্তা দিবেন। এবং সেটা শুরু থেকেই কিন্তু আমরা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আমরা বারবার বলে আসছি যে অবনতি হচ্ছে। প্রথম কথা হচ্ছে, সরকারের তরফ থেকে কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, সরকারের তরফ থেকে সেটা একসেপ্টই করা হয়নি যে এটি হচ্ছে। বারবার চেষ্টা করা হয়েছে আইওয়াশ দেওয়ার, বারবার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনা আমলের সাথে বর্তমান আমলের একটি তুলনামূলক চিত্র দেখানোর। কিন্তু আমরা তো শেখ হাসিনা আমলের সাথে এই আমলের চিত্রটা দেখতেই চাই না। আমরা তো এখানে আরো ভালো, আরো গণতান্ত্রিক, আরো সামনের দিকের এগিয়ে নিয়ে যাওয়ার পরিবেশ দেখতে চাই।
যেটি আসলে আমরা দেখলাম যে সরকারের উদাসীনতা, সরকারের নির্লিপ্ততা, আইন শৃঙ্খলা এবং গোয়েন্দা বাহিনীর, মানে আপনি দেখবেন যে আমরা এখন সোশ্যাল মিডিয়া থেকে বের করে ফেলা হচ্ছে যে অপরাধী যিনি সন্দেহভাজন তিনি কি ভারতে অবস্থান করছেন কিনা, তিনি সীমান্ত পার হয়ে চলে গিয়েছেন কিনা, এই তথ্যগুলো কেন হচ্ছে গোয়েন্দা বাহিনীর আগে, কেন হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, আমরা কেন দেখবো যে সোশ্যাল মিডিয়ায় সেই তথ্যগুলো অবাধে ঘুরে বেড়াচ্ছে, নির্বিবাদে ঘুরে বেড়াচ্ছে। তো সেই জায়গায় গোয়েন্দা বাহিনীর যে তৎপরতা, আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু এটি বলেছেন যে চাইলে আড়ি পাততে পারে, বিভিন্ন ধরনের সংস্থাগুলো তারা চাইলে আড়ি পাততে পারে প্রয়োজনে। তাহলে আমাদের ফোনেও আড়ি পাতার জন্য ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, আমাদের উপরে নজরদারি রাখার জন্য বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। তাহলে যখন আমাদের উপরে হামলা হয়, সেই হামলাটি আবার সুপরিকল্পিত হামলা, সেই হামলাটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়, তাহলে সেই ইন্টেলিজেন্স আসলে তখন কি করে যখন আমাদের ভাইদের বুকে গুলি চলে? এই প্রশ্নটি আসলে সরকারের কাছে। ধন্যবাদ। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে ফিরে আসতে চাই। এখানে নানান ধরনের কাদা ছোড়াছুড়ি, দলগুলোর মধ্যে দূরত্বের পাশাপাশি যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে এইখানে দল হিসেবে বিএনপির দায়ের প্রশ্নের বাইরেও যেটা আইনজীবী হিসেবে কিছু মানুষ এখানে কায়সার কামালের নাম ঘুরে ফিরে আসছে, তারা এখানে জামিনে যখন যাচ্ছেন ব্যক্তিগতভাবে তাদের পেশাগত কাজে, সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে আসলে, এবং বিএনপি রাজনীতির ক্ষতি করছে কিনা সেটা? না, আসলে এখানে দেখতে হবে, আপনি নিজেও একজন ব্যক্তিগত আইনজীবী। এখন আমরা যেটা দেখি বড় বড় আইনজীবীদের ক্ষেত্রে, যে তার জুনিয়ররা মামলাটা রেডি করে, উনি শুধু মুভটা করে। এটা আমি হাইকোর্টে যখন আপনারা নিশ্চয়ই প্র্যাকটিস করেন, আমরা দেখি। সেক্ষেত্রে এই জবাবটা কায়সার কামাল দিতে, যদি উনি থাকতেন তো উনি দিলে সবচেয়ে ভালো হতো। তবে আমরা মনে করি এই সকল বিষয়ে যারা এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদেরকে সচেতন হতে হবে। আরেকটা জিনিস, যে জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে, যে একটা আদালতে মামলা হলে সেখানে লুফলটা কি আছে এটা আমাদের দেখতে হবে। আমরা কিন্তু আগে বহুবার দেখেছি যে মামলা যে এফআইআরটা করা হয় তখন, অথবা ওখানে যারা কর্মকর্তা থাকে, সরকারি পুলিশের কর্মকর্তা, তাদের এমনভাবে মামলাটাকে তৈরি করা হয় যে কিছু ফাঁকযোগ রেখে দেওয়া হয় যে করে দাঁড়ালে জামিন পাওয়া যায়। এই ধরনের ঘটনা কিন্তু আমরা আগে বহুবার শুনেছি, যে নানা ক্ষেত্রে কিছু গ্যাপ রেখে যাওয়া হয়, যে যার কারণে মামলাটা কিন্তু উচ্চ আদালতে বা আদালতে গিয়ে এটা টেকে না। তো এই সকল ক্ষেত্রে আমরা বারবার বলেছিলাম, এবং অনেক সময় দেখা যাচ্ছে অনেক আইওকে বা যারা মামলার তদন্তের ক্ষমতা, তাদেরকে হুঁশিয়ারি করা হয়েছিল, কিন্তু এগুলির কাজটা কিন্তু হয়নি। তবে এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমাদের শিখতে হবে। তো এখনও আপনি আরেকটা জিনিস, আমার মানে এখানে ফয়েজ সাহেব আছেন এই সরকারের প্রেসের দায়িত্বে, আমরা আরেকটা আমার কাছে ভয়ঙ্কর জিনিস মনে হলো, আমি বহুবার বলার চেষ্টা করেছি। আপনি মনে করবেন যে এই গণ অভ্যুত্থানে প্রায় আমার 2000 লোককে, আমি সরাসরি যেটা বলি যে খুন করা হয়েছে। শহীদের পরে আমরা মর্যাদা দিই, কিন্তু খুন করা হয়েছে, তো তাদের নামে প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মামলা হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যে মামলা হলেই সবাইকে গ্রেফতার করা যাবে না। এই ধরনের কিন্তু একটা রাষ্ট্রীয়ভাবে এটা উনি একটা বক্তব্য দিয়েছিলেন। ওই ঘোষণার পর কিন্তু যারা খুনি বা যারা আওয়ামী লীগের ফেসি, যারা দীর্ঘ 15 বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারা কিন্তু অনেকটা একটা দায় মুক্তি পেয়ে গেছে, এবং এরপর দেখবেন আপনার গ্রেপ্তারের সংখ্যা কমে গেছে। আমার মনে হয় এখানে যদি সরকার মনে করতো যে অজাতিত কিছু লোককে আসামি করা হয়েছে, তাইলে এগুলি তদন্ত করে অথবা চার্জশিটের মাধ্যমে তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে রাখতে পারতো। কিন্তু আপনি দেখেন এই মামলার ম্যাক্সিমাম মামলা কিন্তু এখনো চূড়ান্ত চার্জশিট হয় নাই। আর ওইদিকে যদি আবার সরকার বলে যে না, সবাইকে গণভাবে গ্রেপ্তার করা যাবে না, এখন কে অপরাধী কে অপরাধী না সেটা তো আমরা আপনি আইডেন্টিফাই করতে পারবো না, এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে। কিন্তু এর আগে যদি আপনি মেজর না নেন, তাইলে তো এই ধরনের ঘটনা ঘটাবার জন্য অনেকে উৎসাহিত হবে। এবং আপনি যে কথাটি দেখেছেন, যে কথাটি আজকে বলা হচ্ছে যে এই ছেলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সে কিন্তু সুনির্দিষ্ট একটা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিল, মাস তিনেক, খুব বেশি দিন না। কেউ বলে 6 মাস, আমি তো অত জানি না। এবং সে মানে ওইটা একটা ডাকাতির মামলা, অস্ত্র মামলা ছিল, অস্ত্র মামলা। তো আপনি অস্ত্র মামলা যদি আপনি মামলাটা যদি সঠিকভাবে আপনি যদি কাঠামোটা সাজান, তাহলে তো 3 মাসে জামিন পাওয়ার কথা না। এখানে এই জায়গাগুলি আমাদের যদি আপনি একটু অ্যাড্রেস না করেন, তাহলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু বারবার ঘটে। এখানে ঘুরে ফিরে একটা কথা আসছে যে এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ, একটা সিম্বলিক হত্যাকাণ্ড অনেকে বলছেন সরকারের শীর্ষ পর্যায় থেকেও। এর পেছনে আসলে আর কি কি আছে বলে না, এখন তো বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণ হোক, বা যারা ফেসিস, যারা পরাজিত হয়েছে, তারা তো এই বিজয়টাকে নস্যাৎ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। আপনি দেখেন আমাদের বাংলাদেশে, আমার তো বয়স যতটুকু হয়েছে বা রাজনীতি দীর্ঘদিন করেছি, এত চমৎকার সাম্প্রদায়িক সম্পর্তি বাংলাদেশে অনেক সময় আমরা দেখি নাই।
কিন্তু তারপরেও তো একটা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে প্রচার করা হচ্ছে, সংখ্যালঘু উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে দেশ ছাড়া করা হচ্ছে, বাড়ি ঘরে হামলা করা হচ্ছে, কিন্তু আসলে চিত্র কি এটা? এবং তারপর আজকে যদি আপনি দেখেন, আজকে আমি জানি না আপনি সর্বশেষ দেখেছেন একেবারেই হয়নি তাও তো বলতে পারবেন না। না, মাত্রাটা কত আপনাকে এটা দেখতে হবে, না এখানে একটা বিষয় এটা মাত্রাটা কতটুকু আপনাকে সেটা দেখতে হবে। পলিটিক্যাল রিভেন্সকে অনেক সময় অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা বা রাজনৈতিক আক্রোশকে অনেক সময় সাম্প্রদায়িক কালার আপনি দেখতে হবে সেই সংখ্যাটা কত, মানে কারণটা কি। এই যেমন আজকেও দেখবেন, আমি সর্বশেষ দেখেছি, এটা ফেক না ট্রু এটা আমি বলতে পারলাম না, যে সজীব ওয়াজের একটা স্ট্যাটাস, এটা আমি ইনকিলাবের একটা ক্যাপশন আমি দেখলাম, ইন্ডিয়ান মিডিয়া একটা ইন্টারভিউ করেছেন, উনি বলেছে আগামী নির্বাচনে সহিংসতা হবেই এবং তারা সেই সহিংসতা উস্কানি দেবে, এই ধরনের একটা বক্তব্য নিয়েছে। তো এই ধরনের যদি বক্তব্য দেওয়া হয় এবং এরপর যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে যে সবাইকে গ্রেফতার করা যাবে না, তাহলে আগামী দিনে কিন্তু এই ধরনের ঘটনা থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখানে যে প্রসঙ্গগুলো আসছে সেখানে জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে আসতে চাই, এই যে আক্রমণ সিম্বলিক সেটা বলা হচ্ছে, এটার আসলে তাহলে পেছনের কথাটা কি, এবং এর পাশাপাশি উত্তরাতে জুলাই রেবেলসের সংগঠনের দুজনের উপরেও হামলা হয়েছে, ফলে স্বাভাবিকভাবে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, সরকার আসলে পদক্ষেপগুলো কি? না দেখুন, আক্রমণ সিম্বলিক বলতে আপনি মাননীয় প্রধান উপদেষ্টার একটা স্টেটমেন্টের কথা বলছেন নিশ্চয়ই, আমার যা মনে পড়ে। এটা তো ট্রু, এটা তো প্রধান উপদেষ্টা আগেও মানে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন বৈঠক করেছে তখন উনি বারবার বলেছেন যে আমরা যখনই নির্বাচনের দিকে যাব এই পুরো প্রক্রিয়াটাকে ভেস্তে দেওয়ার জন্য নানান শক্তিশালী গ্রুপ নানান পর্যায়ে দেশে বসে বিদেশে বসে নানান ষড়যন্ত্র করছে। দেখুন এখানে হিসাবটা খুব পরিষ্কার, এই মানে ওসমান হাদির উপরে হামলার মধ্য দিয়ে জুলাইকে হামলা করা, ওসমান হাদি বিএনপির ব্যাপক সমালোচনা করেছে, ওসমান হাদি জামায়াত ইসলামের ব্যাপক সমালোচনা করেছে, এনসিপির ব্যাপক সমালোচনা করেছে, এই সরকারের তীব্র সমালোচনা করেছে। ওসমান হাদি একটা ইউনিকনেস তৈরি করেছেন আমাদের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের মধ্যে, যেটা সত্যিকার অর্থেই একরকম বিরল আমি বলবো। বিকজ আমরা এক ধরনের পলিটিক্যাল কম্প্রোমাইজের মধ্যে চলে যাই শুধুমাত্র পাওয়ার পলিটিক্সকে কেন্দ্র করে। ওসমান হাদি তার ক্ষুদ্র জায়গা থেকে সেই জায়গাটি কাজটি করেনি, কারোর সঙ্গে কারো অন্যায্যতাকে ওভারলুক করারও চেষ্টা করেনি, কারো অন্যায্য বিষয়ে আপোষ করার চেষ্টা করেনি। এর ফলে ওসমান হাদি তার ক্ষুদ্র পরিসর থেকে সে একটা বাংলাদেশের মুখ হয়ে উঠেছিল। তার উপরে হামলা করার মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা করার চেষ্টা, এই অভ্যুত্থানের উপর হামলা করার চেষ্টা, বাংলাদেশের গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা, সেটাকে সিম্বলিক বলা হচ্ছে। এবং এইটা করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কি পরিসরে তারা অর্গানাইজড। এখন আমাদের এখানে আমি পরিষ্কার বলি, প্রধান উপদেষ্টা যখন রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের সঙ্গে বসেছেন সেখানেও কিন্তু এই আলাপটা পরিষ্কারভাবে উঠেছে যে আমরা যত স্পেস তৈরি করে দিব, যে আমার বোন যেটা বলছে ওনার সঙ্গে আমি একমত, সরকারের সবাই মিলে দায়িত্ব দিয়েছেন, তারপরে সরকার কি করেছে, সরকার জানমাল নিরাপত্তা দেবে, ট্রু, অস্বীকার করার কিছু নেই। কিন্তু জানমাল নিরাপত্তার দায়িত্ব দেওয়ার পরেও আপনারা তো সবাই মিলে সরকারকে সহযোগিতা করার কথা ছিল, যেই সহযোগিতা প্রত্যাশা করা হয়েছিল আনফর্চুনেটলি পুরোপুরি সহযোগিতা হয়তো পাওয়া যায়নি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তাদের নিজ রাজনৈতিক কাজের ব্যস্ততার কারণে পারেননি, কোনো কোনো কারণে হয়তো মনেই করেননি, আবার কোনো কোনো এমন হতে পারে সরকারও এই সহযোগিতা চাওয়া প্রয়োজন সেটাও মনে করেন। উল্টো অভিযোগটা রাজনৈতিক দল থেকে আছে যে তাদের কাছে আমি বলছি কোনো কোনো কারণে কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে পলিটিক্যাল সরকারের এই সরকার তো আসলে অধিকাংশ অরাজনৈতিক ব্যক্তির মধ্য দিয়ে পরিচালিত হয়, এর ফলে কোনো কোনো ক্ষেত্রে ওনারা হয়তো বুঝতেও পারেন এই জায়গায় আমার রাজনৈতিক দলের সহায়, সবকিছুই হতে পারে। কিন্তু আলটিমেট কথা হচ্ছে যে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্যে আছি, আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, সেই জায়গায় আমরা এটাকে কি এইভাবে থাকতে দিব কিনা। এখানে একটা প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, স্বাভাবিকভাবে প্রশ্ন জায়গায় যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি, তিনি হঠাৎ করে পেঁয়াজে চলে যাচ্ছেন কেন? তাই তো এখন যদি ধরুন আপনি আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন উপদেষ্টা পার্টিকুলার একটা নিয়ে প্রশ্ন করলেন, আমি যদি আইন মন্ত্রণালয় বিষয়ে আপনাকে পাল্টা প্রশ্ন করি, আপনার কাছে সেটা নিশ্চয়ই ভালো লাগবে না। তো এখন আনফর্চুনেটলি কিছুটা কোইন্সিডেন্টটা কি মনে হয়েছে দেখেন আপনি, ওই দিন সকালেই শরীফ ওসমান হাদির ঘটনা ঘটেছে দুপুরের পর, ওই দিন সকালে পেঁয়াজ ইস্যুতে পার্টিকুলারলি কৃষি মন্ত্রণালয়ের একটা বৈঠক ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা এট দ্য সেম টাইম উনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কৃষি মন্ত্রণালয়ের ওই পার্টিকুলার বিষয় নিয়ে মিটিং করে বের হওয়ার পরে যখন সাংবাদিকরা ওনাকে অন্য ইস্যুতে প্রশ্ন করেছেন, উনি বলছেন আমি আজকে পেঁয়াজের দাম নিয়ে কথা বলবো। এই মিটিংটা আমরা পেঁয়াজের দাম ইস্যুতে, পেঁয়াজের সিন্ডিকেট ইস্যুতে, সাম্প্রতিক সময় পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার জন্য, সেটাও কিন্তু আমার কমিউনিটিতে একটা বড় ঘটনা
সো সেটা নিয়ে কথা বলবো। তখন যখন দুপুরবেলা ঘটনাটা ঘটে গেল, টোটাল অ্যাটেনশনটা অন্য জায়গায় চলে গেল, তখন কিন্তু আমরা বললাম যে ওসমান হাদির উপরে গুলি হয় আর স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে পেঁয়াজের দাম নেই বলে। সুতরাং আপনি তো ওই বাস্তবতা চিন্তা করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা তো আরেকটা সত্তা রয়েছে, উনি আরেকটা মন্ত্রণালয়কে ডিল করেন। তো এইটাকে আসলে ট্রল করার জন্য আমাদের এখানে অনেক কিছু নিয়ে ট্রল করা যায়, অনেক কিছু নিয়ে করা যায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ওই লোকটা তো আরেকটা জিনিসও তার ক্যাপাসিটিতে রয়েছে, সেটাকেও হ্যান্ডেল করতে হচ্ছে, সেটা নিয়ে উনি কথা বলছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, দেখুন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় সামাল দিচ্ছেন, সেটা নিয়ে তো এই পরিসরে কোনো ব্যর্থতার কথা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় যখন একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেখানে পুলিশ ছিল না, পুলিশ আসলো, পুলিশের মোরাল অবস্থা যেটা কি আমরা সবাই জানি, নানানভাবে ডিসফাংশনাল, গোয়েন্দা সংস্থা থেকে এভরিথিং, যেখানে বাহিনীগুলিকে শুধুমাত্র পলিটিসাইজ করা হয় নাই, ক্রিমিনালাইজ করা হয়েছে, সেই ব্যবস্থাকে নিয়ে ওনাকে দাঁড়িয়ে করিয়ে কাজ করতে হচ্ছে। ধন্যবাদ। জনাব মোশাররফ হোসেন, আপনার কাছে আসি। নির্বাচন বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বারবার আপনারা বলছেন এবং যে কোনো মূল্যে এটা হওয়ার কথা বলছেন। তারেক রহমান খুব শিগগিরই দেশে আসছেন, 25 তারিখ নির্ধারিত হয়েছে। এই অবস্থায় আসলে নিরাপত্তা বা নির্বাচন কেন্দ্রিক প্রার্থীদের নিরাপত্তা নিয়ে বিএনপি কি ভাবছে? না, একটা আশঙ্কা তো আছে, এটা তো অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু আপনাকে দেখতে হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বর্তমান আমরা সবাই বলি যে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে যায় না। সুতরাং আমাদের নিজেদেরকেও, আমরা যেটা মনে করি যে নিজেদেরকেও কিন্তু একটু সচেতন হতে হবে, কারণ আমাদের মূল লক্ষ্যটা হলো একটা গণতান্ত্রিক উত্তরণ। সেই উত্তরণটা বাধাগ্রস্ত করার জন্য নানা ক্ষেত্র থেকে নানা কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে আমি একটু সরকার মানে এখানে ফয়েজ ভাই আছে, তার মাধ্যমে আমি একটু এটাও বলতে চাই যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও একটু অ্যাক্টিভ হতে হবে। অনেক জায়গায় দেখা যায়, যেমন আমি একেবারে বাংলাদেশের একটা রিমোট একটা এরিয়ার আমি প্রার্থী, ওখানে আমি খুব একটা অ্যাক্টিভ কিন্তু আমি দেখি না। এটা নানা কারণ হতে পারে, যোগাযোগের কারণে হতে পারে, তাদের যেই ম্যান পাওয়ার দরকার সেইটার কারণে হতে পারে। তো সুতরাং এই সকল ব্যাপারে যদি আরও একটু কেয়ারফুল হওয়া যায়, তাহলে আমার মনে হয় এই ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে অনেকটা রক্ষা পাওয়া সম্ভব। আর আরেকটা জিনিস আমি মনে করি যে আসলে একটা সরকারের মাধ্যমে কিন্তু নির্বাচনটাকে আপনি করতে পারবেন না। আমরা ওদের দেখেছি, আপনার নিশ্চয়ই মনে আছে, একটা উদাহরণ আমরা প্রায় দিই, এর চেয়ে তো তখন গভর্নমেন্টের কাঠামোগত বলেন, গভর্নমেন্টের বিভিন্ন স্টেপের ক্ষেত্রে বলেন, 91 সরকার কিন্তু এত ছিল না শাহাবুদ্দিন আহমেদ। সেখানে কিন্তু একমাত্র রাজনৈতিক শক্তিগুলির সহযোগিতার কারণেই কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তা আমি মনে করি আগামী যে কয়টা দিন আছে আমাদের, আমরা যদি রাজনৈতিক শক্তিগুলি ন্যূনতম একটা ঐক্যের মধ্যে আমরা আসতে পারি, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব। আর এই সকল ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করার জন্য ঐক্যটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু আমরা দেখি যে রাজনৈতিক দলগুলি এমন কিছু ইস্যু নিয়ে কথা বলে, যেমন আপনি দেখবেন, আমি এই কথাটা যদিও এই প্রসঙ্গে না, যে আমাদের আজকে বুদ্ধিজীবী দিবস গিয়েছে, এটা কিন্তু আমাদের জাতীয় একটা সেন্টিমেন্ট, অথচ দেখবেন একটা দল থেকে বলা হয়েছে যে ইন্ডিয়ার লোকজন সেটা করছে। তো এই সকল কিছু কিছু কমেন্ট করে সামগ্রিক ঐক্যের ক্ষেত্রে বিভ্রান্ত তৈরি করা কিন্তু আমাদের কোনো প্রয়োজন এই মুহূর্তে নাই। তো সঙ্গে এই সকল ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিও কিন্তু একটু সচেতনভাবে এগোতে হবে। সেই সচেতনতার প্রশ্ন যখন আসলো, জনাব রিজভী যখন এআই জেনারেটেড ছবি শেয়ার করে বসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে দুঃখও প্রকাশ করেছেন, এই ব্যাপারগুলোর আসলে বিএনপি কি সচেতন হচ্ছে সামাজিক যোগাযোগ? না, এখন আপনাকে দেখেন এআই নিয়ে কিন্তু শুধু আমরা না, এখানে নির্বাচন কমিশনও বলছে আগামী দিনের জন্য আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এআই প্রযুক্তি। আমরাও কিন্তু অনেকে যারা মোটামুটি আমরা লেখাপড়া জানি, আমরাও কিন্তু অনেকে বুঝি না। সুতরাং এই যে কোনোটা ট্রু আর কোনোটা ফেক, এটা কিন্তু অনেকে আমরা আইডেন্টিফাই করতে জানি না। যেমন আমাদের এই যে আমরা যখন ইলেকশনে নানা ধরনের লোক টেলিফোন দেয়, আপনি ধরেন একটা পোস্ট হয়তো 15 দিন আগে হলো, কেউ যদি এখন করে কিন্তু লেখা যাবে যে 10 সেকেন্ড আগে করেছে, 10 মিনিট আগে করেছে। এই ধরনের কিছু চ্যালেঞ্জ কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। আমার মনে হয় যে রিজভাই অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আবার এটাকে দুঃখ প্রকাশ করেছে। আমার মনে হয় এই সকল ব্যাপারে রাজনৈতিক দল না, এখানে আপনাদের আমি একটু বলতে চাই যে বিটিআরসি যারা আছে, এরাও কিছু কিছু ক্ষেত্রে একটু আমাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে, যাতে এই ধরনের বিতর্কিত বিষয় থেকে আমরা এড়াতে পারি। জি, প্রাপ্তি তাপসী, আপনার কাছে ফিরে আসতে চাই। সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন দলের নেতা বা প্রার্থীদের প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, কিন্তু যারা আসলে নেতা নন বা সাধারণ মানুষ কিংবা একেবারে সম্মুখ সারিতে আপনার মতন যারা ছিলেন, তাদের নিরাপত্তার কি হবে?
প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটু ফয়েজ ভাইয়ের সাথে একটু কানেক্ট করতে চাই ওনার আগের কথার বেসিসে। ভাই যেরকম স্বরাষ্ট্র উপদেষ্টার যে আরেকটি মন্ত্রণালয়েরও দায়িত্ব আছে এবং সেই প্রেক্ষিতেই যে উনি কথাটি বলছিলেন সেটি বলছেন, আপনি দেখবেন যে দীর্ঘদিন ধরে নেটিজেনরা যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ নিয়ে সমালোচনা করছেন এটি কিন্তু শুধু একটি বক্তব্যকে ঘিরে না। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি এবং সেই অবনতির প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টার যে নির্লিপ্ততা, ব্যর্থতার জায়গায় আমি পরে যাব, আগে তো অ্যাড্রেস করতে হবে, সেই নির্লিপ্ততার জায়গায় কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এখন পর্যন্ত এখন যে আমরা একটা নির্বাচনমুখী পরিবেশের দিকে যাচ্ছি এবং সকলেই চিন্তা করছে যে হয়তো পরিস্থিতি আরো জটিল হতে পারে, আরো ভয়াবহ হতে পারে, হয়তো আরো হামলার শিকার আমাদের অনেকে হতে পারে। সুতরাং এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রোঅ্যাক্টিভ কাজ আমাদের দেখতে পাওয়ার কথা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থেকে সকল কিছু, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং আমার এখানে একটি পরামর্শ থাকবে যে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কৃষি মন্ত্রণালয়ে তিনি ভালো কাজ করেন তাহলে তিনি সেই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, পেঁয়াজের দাম নিয়ে তিনি সারাক্ষণ গবেষণা করুক কিংবা সেটি নিয়ে তিনি কথাবার্তা বলুক, সেখানে তো আমাদের কোনো সমস্যা নেই। যে কাজে যেই ভালো তাকে সেই কাজেই রাখা উচিত। কিন্তু নির্বাচন কেন্দ্রিক এরকম একটি পরিস্থিতিতে আমরা যদি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা জোরদার না করি তাহলে কিন্তু আমাদের সামনে আরো অনেকগুলি ভয়াবহ দৃশ্য দেখতে হতে পারে। এবং আপনি যে প্রশ্নটি করলেন যে অস্ত্রের লাইসেন্স দেওয়ার ব্যাপারে, দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবাইকে বলছি যে 5ই আগস্টের আগে কিংবা 5ই আগস্টেও কিন্তু অনেকগুলি অস্ত্র লুট হয়ে গিয়েছিল, থানা থেকে অস্ত্র লুট হয়েছে এবং সেই লুট করা অস্ত্র কিন্তু ফেরত আনা সম্ভব হয়নি। সুতরাং এখন যখন আমরা বলছি যে অস্ত্রগুলো কোথায়, সেই অস্ত্রগুলোর হিসাব নেই, আপনি দেখবেন যে অনেকগুলো অপারেশন হয়েছে, অপারেশন ডেভিল হান্ট হয়েছে, তার পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা মিলে একসাথে মাঠে নেমে তারা চেষ্টা করেছেন অস্ত্র পুনরুদ্ধারের। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি যে আসলে যেই অস্ত্রগুলো যেখানে আসার কথা সেটি কিন্তু আমরা ফেরত পাইনি। এবং সেই জায়গায় যখন আমরা বলছি যে দেশের মধ্যে অস্ত্রের যোগান কিংবা অস্ত্র কিভাবে একজন নিয়ন্ত্রণ করছে, সেই আর্মস পলিটিক্সটা বন্ধ করতে হবে, তখন আমরা আবার শুনছি যে সবাইকে তাহলে অস্ত্রের, মানে সবাই বলতে যারা এমপি ক্যান্ডিডেট হবেন তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেওয়া। তো বিষয়টি কতটুকু হাস্যকর যে ধরেন আমরা তো জানি যে এনসিপি থেকে এরকম অনেক তরুণ রাজনৈতিক কর্মীরা এবছর এমপি ইলেকশনে দাঁড়িয়েছেন যাদের বয়স অনেক কম, তারা যে অস্ত্রের যে ট্রিগারটি চাপবেন সেটিরও তো একটি মানে নির্দেশনা দরকার, সেটার একটা ট্রেনিং দরকার। সক্ষমতার প্রশ্নেও ধরেন আমি সরকার থেকে হয়তো সেই সক্ষমতাও দেওয়া হলো, কিন্তু ট্রেনিংটি তো দরকার। আমি যে ওই মুহূর্তে যখন আমাকে সে অ্যাটাক করবে শুটার, তখন আমি তাকে আবার পাল্টা অ্যাটাক করব, এটা এক্সপেকটেশনটা আসে কোথা থেকে যে এমপি ক্যান্ডিডেটরা এইভাবে তাদের নিরাপত্তা জোরদার করবেন? এবং এই ধরনের আসলে কথাবার্তার মাধ্যমে যে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেওয়ার মানে কি, তাহলে কি আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে? দেখবেন 50 লাখ টাকা, যদি আমি ভুল না করে থাকি, পুরস্কার ঘোষণা করা হয়েছে যে যিনি সন্দেহভাজন তাকে ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে এই অবশ্যই এটি একটি ইনসেন্টিভ, একটি আশা ব্যঞ্জক বিষয় যে সরকারের পক্ষ থেকে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি সবকিছু জনগণ করে দেয়, যদি শুটারকে জনগণ, মানে আমরা দেখলাম যে অনুসন্ধানী যারা সাংবাদিক, দ্য ডিজান্ট এবং আরো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তারাই কিন্তু প্রথমে চিহ্নিত করে দিলেন যে কে আসলে সন্দেহভাজন। তো সবকিছুই যদি ভিন্ন ভিন্ন নাগরিকরা করে দেয় এবং সেই শুটারকেও যদি ধরে নিয়ে আসতে হয় নাগরিকদের, অস্ত্রেরও যদি লাইসেন্স আপনি দিয়ে দেন এমপি ক্যান্ডিডেটদের এবং আমাকেই যদি আমার নিজের জানমালের নিরাপত্তা হয়, তাহলে আমি আসলে এত টাকা ট্যাক্স দিয়ে, আমি এত রক্তের উপর দাঁড়িয়ে আমি সরকারকে এবং আমাদের এজেন্সিকে আসলে কি দিচ্ছি, এবং এজেন্সির আসলে মতলবটা কি? এটি হচ্ছে এখন একটি আমাদের সকলের কাছে প্রশ্ন যে এখানে নির্লিপ্ততা, ব্যর্থতা, এগুলো অনেক কিছু আছে, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আপনাকে পাবলিক ট্রাস্ট দিব যতক্ষণ পর্যন্ত আপনার সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। এখন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগটা এখানে আসতো না। আমরা আজকে এরকম শরীফ ওসমান হাদিকে কিন্তু আমরা এই মৃত্যু পথযাত্রী হিসেবে দেখতে পারতাম না যদি আগে থেকেই সরকার বারংবার, যখন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলছিলাম, তখন যদি তারা সজাগ হতেন, সচেতন হতেন, তাহলে কিন্তু এই দৃশ্য আমাদের দেখা লাগতো না। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন ইসমাইল মির্জাপুর চা মুক্তবাগ। ফয়েজ আহমদ, আপনার কাছে ফিরে আসতে চাই। অস্ত্রের লাইসেন্সের ব্যাপারে যদি কিছু যোগ করার থাকে করতে পারেন। এর পাশাপাশি ভারতের হাই কমিশনারকে ডাকা হয়েছে, প্রতিবাদ জানানো হয়েছে, ভারত আবার একটা পাল্টা বিবৃতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত থেকে যদি বাংলাদেশের মধ্যে পালিয়ে থাকা আওয়ামী লীগের সদস্যরা এই ধরনের কাজ করতে থাকেন, তাহলে আসলে বাংলাদেশের হাতে কি কি অস্ত্র আছে এটা মোকাবেলা করার? ওকে, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা শক্তি আছে। বাংলাদেশের মানুষ সবসময় এক্সটার্নাল এই সমস্ত এফোর্টের বিরুদ্ধে, আমরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন হয়েছি। এটা একটা, আপনি আমাকে এটা মানে বলতে পারেন যেটা একটা আমি পলিটিক্যাল রেথরিক বললাম, বাট এটা আমার স্পিরিট। আমি মনে করি এই দেশের মানুষ কোনো ধরনের আগ্রাসনকে কখনো পছন্দ করেনি। আগ্রাসনের সঙ্গে, আততের সঙ্গে আপনি দাসত্ব মেনে নিয়েছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বিদায় করেছে। এটা আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা।
আর সেকেন্ড থিং এখানে যেটা হচ্ছে যে ভারতের এখানকার যেই হাইকমিশনার ওনাকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিমন্ত্রণ করা হয়েছে, সেখানে কথা বলা হয়েছে। সে তার মূল কারণ হচ্ছে যে আমরা তো দেখতে পাচ্ছি যে কারা উস্কানি দিচ্ছে পরিষ্কার, সুতরাং এটা তো তাদেরকে জানানো উচিত যে আপনাদের ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাস হচ্ছে বাংলাদেশে, আপনাদের ভূখণ্ড থেকে উস্কানি আসছে, সেটা তাদেরকে জানাতে হবে, সেটা আমাদের দায়িত্ব, সেই কাজটি করা হয়েছে। আর আপনি অস্ত্রের যে আলাপটা হচ্ছিল সেটা উনি যেটা বলেছেন খুব জেনারেলাইজ হয়ে গেল আর কি, যে সবার হাতে কি অস্ত্র না, এটা সরকারের দিক থেকে বলা হয়েছে প্রার্থীদের মধ্যে যারা নির্বাচনের সময় একটা নর্মাল প্রোটোকল আছে যে সকল বৈধ অস্ত্র জমা দিতে হয়, তো যাদের বৈধ অস্ত্র প্রার্থীদের মধ্যে যারা আছে তারা যদি রাখতে চান রাখবেন, বা কেউ যদি নতুন করে লাইসেন্স নিতে চান, এটা আপনি চালাতে না পারলে আপনাকে চাপ নেই। হ্যাঁ, ভাই যদি চালাতে পারে, ভাই নিরাপত্তা ব্যবস্থার না না নিরাপদ আলাপ আসছে তখন আপনি এটার উত্তর এটা কিভাবে? আমি আপনাকে খুব সিম্পল একটা প্রশ্ন করি, আপনি নরমালি একটা নরমাল সময়ে যদি একটা অস্ত্র লাইসেন্স নিয়ে নিতে চাই, কি বিবেচনায় নিচ্ছি? নিশ্চয়ই শোপিস নয়, নিরাপত্তার কারণে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনি তো ইন জেনারেলি উত্তরে বললেন। আমি ওটাই বললাম যে আমি আপনাকে এটা পরিষ্কার করছি যে অস্ত্রের বিষয়টা যেটা সবাইকে যে অস্ত্র নিতে হবে, হ্যাঁ, না নিলে আপনার নিরাপত্তা, এরকম কিছু না। আর অপরদিকে প্রার্থীদের নিরাপত্তার ক্ষেত্রে আপনি তো যেটা নিশ্চয়ই আমাদের স্টেটমেন্ট দেখেছেন যে প্রার্থীদের জুলাইয়ের যারা অগ্রভাগের সৈনিক তাদের বিষয়ে বাড়তি নিরাপত্তার বিষয়ে সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, একটা ম্যানুয়াল সবাইকে দেওয়া হচ্ছে 2-1 দিনের মধ্যে, তার আলোকে ওনারাও কিছু বিষয় আসলে। ম্যানুয়ালটা কাদের জন্য? ম্যানুয়ালটা সব রাজনৈতিক দলকে দেওয়া হবে, রাজনৈতিক দলগুলি তাদের কর্মীদের সঙ্গে তাদের নেতাদের সঙ্গে এগুলি শেয়ার করবেন। মানে আমার আপনারও কিন্তু কিছু বিষয় আছে যেগুলি আমরা খুব নর্মাল লাইফে আমরা যদি একটা থ্রেটের মধ্যে চলে যাই যে কোনো বিবেচনায়, আমরা অনেক কিছু বুঝি না যে এই সিকিউরিটিটা আমার এই সময় নেওয়া উচিত। ধরুন আমার ভাই নির্বাচন করছে পটুয়াখালী থেকে, উনি তো যে পরিমাণ পাবলিক অ্যাড্রেসে যাবেন, উনি মানুষের যত সম্পৃক্ত হবেন, আমি আপনি সেটা হব না। সো ওনার সিকিউরিটি থ্রেট নর্মালি যদি বিবেচনা করি, আমার থ্রেট তো সমান নয় ওনার কাছে। এখন উনি নির্বাচনী এলাকায় গেলে লাখ লাখ মানুষ এক একটা নির্বাচনী এলাকায়, কে আসবে কে কি, সো কিছু মেজারমেন্ট থাকবে, আপনি কি দেখে বুঝবেন কার সঙ্গে আপনি কতটা ঘনিষ্ঠ হুট করে, এটা ম্যানুয়ালে এক ধরনের সাজেশন হিসেবে দেয়া থাকবে যেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেগুলিকে ফলো করেন। এটা আমরা একটা বিশেষ পরিস্থিতি আছে, এটা তো বলতে কোনো অসুবিধা নেই। আমরা এই বিশেষ পরিস্থিতির মধ্যে বিশেষ কিছু মেজারমেন্ট আমাদের নিজ উদ্যোগে নিতে হবে, সরকার আমাদেরকে সহযোগিতা করবে, এর সব মিলিয়েই আমরা একটা কালেকটিভ জার্নির মধ্যে আছি, সেটা আমাদেরকে সাকসেসফুলি উতরাতে হবে, এর কোনো বিকল্প নেই। জি, এই যে ম্যানুয়ালের কথা বলা হচ্ছে জনাব মোশাররফ হোসেন, স্বাভাবিকভাবেই প্রচুর জনসংযোগ আপনারা সবাই করবেন, সেক্ষেত্রে আসলে আপনারা নির্দিষ্টভাবে সরকারের কাছে কি প্রত্যাশা করেন যে এই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আপনারা আরো নিরাপদ বোধ করবেন? না, এখানে আসলে দেখা যায় আমার মনে হয় যে কিছু যদি মেজর সরকার নেয়, যেমন প্রত্যেকটা এলাকায় কিন্তু ওখানে লোকাল যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা গোয়েন্দা সংস্থার কাছে কিছু তালিকা আছে, কারা সন্ত্রাস করতে পারে, কারা উস্কানি দিতে পারে, এই ধরনের কিছু কিন্তু সব জায়গায় আমরা যতটুকু জানি এটা আছে। এখানে যদি গভর্নমেন্ট একটু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যদি এদের উপর একটা নজরদারি রাখে বা তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে এলাকায় কিন্তু একটা মেসেজ যাবে যে গভর্নমেন্ট অ্যাক্টিভ, অথবা কোনো অপরাধ করে কত সন্ত্রাসী কার্যক্রম করে কিন্তু আমার পার পাওয়া যাবে না। এটা আমার মনে হয় একটা প্রাথমিক পর্যায়ে একটা হতে পারে। দ্বিতীয়ত আরেকটু হলো যে এইটা আমরা দেখি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকটা বেসিক্যালি তাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক, অর্থাৎ থানার বাইরে খুব একটা কম বেরোয়। টহলটা জোরদার করতে হবে, এবং আপনার সকল জায়গায় কিন্তু আপনার এই থ্রেটটা থাকে না। কিছু কিছু জায়গা আছে, রিমোট এরিয়া, দুর্গম এরিয়া, যেখানে বসে হয়তো যে কোনো ইনসিডেন্ট করে তারা পালিয়ে যেতে পারে। এই ধরনের কিছু জায়গা যদি গভর্নমেন্ট একটু নজরদারির মধ্যে রাখে বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, তাহলে আমার মনে অনেক জায়গা থেকে এগুলো। আরেকটা অভিযোগ ঘুরে ফিরে যে যারা বিভিন্ন সময় অস্ত্রধারী বা এই ধরনের শুটার, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকেন এবং নির্বাচনকে কেন্দ্র করে তাদেরকে হাত করার, তাদেরকে দলের কাজে লাগানোর এক ধরনের প্রবণতা বিভিন্ন জায়গায় দেখা যায়। এটার ব্যাপারে কি বিএনপি? এবার আমি মনে করি অন্য যে কোনো নির্বাচনের চেয়ে এবারে নির্বাচনের সিনারিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ আমরা দীর্ঘদিন দেখেছি যে নির্বাচন ম্যানিপুলেট নির্বাচন হয়, রাতে হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, নিজের হয়। এবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম কিন্তু দীর্ঘ কম হলে আমরা 15 বছর পর কিন্তু ভোট দিতে যাচ্ছি, এবং মানুষের মধ্যে কিন্তু একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনী আছে। এবং মানুষ কিন্তু, আমরা যখন মানুষের কাছে গণসংযোগে যাই, তখন একটা জিনিস কিন্তু অনেকে বলেই ফেলে যে এতদিন আমাদের গুরুত্ব ছিল না, এখন কিন্তু আমাদের কাছে আসছেন। অর্থাৎ সকল জায়গায় এই মেসেজটা চলে গেছে যে আগামী দিনে তাদের ভোটের মাধ্যমেই তাদের নেতা নির্বাচিত হবে। এটা আমি মনে করি নির্বাচনের জন্য সবচেয়ে বড় একটা অনুপ্রেরণা, এবং এইটাকে যদি আমরা ধরে রাখতে পারি, এই টুকটাক যে গণ্ডগোলগুলি হচ্ছে অথবা যে ইনসিডেন্ট, এগুলিকে যদি মুক্ত হয়, তাহলে আমি এইটা আপনাকে গ্যারান্টি দিতে পারি যে এই 13তম ইলেকশনে সবচেয়ে বেশি ভোট কাস্টিং হবে।
কিন্তু আপনি বলছেন যে বিএনপির নেতারা এই ধরনের পেশি শক্তির নিয়ন্ত্রণ নেওয়ার বা তাদেরকে শেল্টার দেওয়ার কোনো ব্যাপারে যুক্ত নাই নেই। কেন? এটা আমি বলছি, এটা যদি কেউ করতে যায়, যদি কেউ করতে যায়, সেটা লস হবে। কারণ এবার জনগণ কোনো ভোট দিতে যাবে। যদি কেউ মনে করে কেউ সন্ত্রাসীর সাথে যোগাযোগ আছে, কেউ তাদের যে ওপিনিয়নের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে, তা আমার মনে হয় ওই প্রার্থীর জন্য এটা খুব ইতিবাচক হবে, এটা ভাবার কোনো কারণ নেই। বরং এটা তার জন্য একটা নেগেটিভ মেসেজ হয়ে দাঁড়াতে পারে। প্রাপ্তি তাপসীর কি মনে হয় যে এই যে ভোটের বিচারে আসলে সন্ত্রাস বা পেশি শক্তির ব্যবহার যে দিনের শেষে ভোটারদের অখুশি করে, এই বিবেচনা আমাদের রাজনীতিতে বা রাজনীতির মধ্যে এরই মধ্যে এসেছে কিনা? আসলে তো আমি আমার জীবনে কোনোদিনই ভোট দিতে যেতে পারি নাই। তো এটা হচ্ছে আমি মানে অনেক জল্পনা কল্পনা করেছি যে আমি এই ইলেকশনে ভোট দেবো, কিভাবে দেবো। এমনকি ভোট দেওয়ার জন্য আমি হচ্ছে পড়তেও যাই নাই বাইরে, যে আমি ইলেকশনটা দেখে ভোট দিয়ে তারপর যাব। তো আসলে আমাদের বয়সে যারা, আপনি জানেন যে এবার কিন্তু ভোটারদের মধ্যে অনেক বেশি শতাংশ তরুণ। তো তরুণদের মধ্যে কিন্তু এই প্রবণতা আছে, যদিও আমরা দেখি যে অনেক জায়গায় আমাদের মতো তরুণরাই, যারা জুলাই যোদ্ধা ছিলেন এক সময়, তারাই হচ্ছে পেশি শক্তির প্রদর্শন এখন করছেন, তারাই অস্ত্রের ঝনঝনানি নিয়ে কথা বলছেন। কিন্তু তারপরেও আমরা দেখি যে আসলে সচেতন তরুণদের মধ্যে কিন্তু যারা এইসব চাঁদাবাজি বলেন, মিথ্যাবাদিতা বলেন, বিশ্বাসঘাতকতা বলেন, কিংবা পেশি শক্তি, অস্ত্রের সাথে যাদের লিঙ্ক আছে, তাদেরকে কিন্তু তরুণ সমাজ পছন্দ করে না। এবং আমি মনে করি যে বর্তমান সামনে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে শুধু এটি নয়, বরং এর পাশাপাশি আরো অনেক কিছুই দেখবো আমরা। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, সো বুদ্ধিজীবী দিবসের বাংলাদেশের যে আমাদের যে একতা, জাতি হিসাবে বলেন, রাষ্ট্র হিসাবে বলেন, আমাদের মুক্তিযুদ্ধ এবং জুলাইকে কখনোই পরস্পর বিরোধী অবস্থানে না দেখা, এবং মুক্তিযুদ্ধকে কখনো ছোট না করা, জুলাইকে কখনো ছোট না করা, একটি আমাদের মুক্তিযুদ্ধ, একটি আমাদের গণঅভ্যুত্থান, এবং দুই চেতনাকে একসাথে নিয়ে আমরা একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটতে চাই। এবং কাউকে আলাদা না করে, সেটি কোনো কাউকে ট্যাগ দেওয়ার রাজনীতি থেকে বের হয়ে এসে আদিবাসী, নারী, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু থেকে শুরু করে সকল ধরনের, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের একতাবদ্ধতাই কিন্তু আমাদের দরকার। কিন্তু একতাবদ্ধতা যদি আমরা না দেখি, আমরা যদি দেখি যে দল আসলে শুধুমাত্র নির্দিষ্ট শ্রেণীর মানুষের কথা বলে, যে দল নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর কথা বলে, নির্দিষ্ট ধর্মের মানুষের কথা বলে, নির্দিষ্ট জাতিসত্তার মানুষের কথা বলে, সেই দলকে কিন্তু আপনি মনে করতে পারেন যে সামনের ইলেকশনে হয়তো তারা জিতবেন, কিংবা সামনের ইলেকশনে হয়তো তারা বিরোধী দল হবেন, কিন্তু আরো 5 বছর পরে, 10 বছর পরে কিন্তু সেই দলটা তরুণ সমাজে আবার তাদেরকে আস্থা করে ফেলে দিবে। আমরা দেখেছি যে শেখ হাসিনাও কিন্তু একসময় ইলেকশনে জিতেই এসেছিলেন, একবার না একবার, এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে তার নিজের আচরণ, তার দলীয় আচরণ, এই চাঁদাবাজি, যৌন সন্ত্রাস, এগুলোই কিন্তু তাদেরকে বাধ্য করেছে বাংলাদেশ থেকে পরাজিত হতে। এবং যেই দলগুলো সেই ফ্যাসিবাদে, সেই স্বৈরাচারী কাঠামো অনুসরণ করবে, সেই দলগুলোকে একদিন না একদিন ইতিহাসের আস্থা করে স্থাপন করতে হবে নিজেদেরকে। সেই হিসেবে কি বলা চলে যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে আসলে আওয়ামী লীগ এখন একটা আন্ডারগ্রাউন্ড দলে পরিণত হচ্ছে? আসলে আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ড দলে যেন পরিণত হতে না পারে, তার জন্যই হচ্ছে বর্তমান সরকারের গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর থাকা উচিত। কিন্তু এখন আপনি দেখেন যেভাবে আওয়ামী লীগ ফাংশন করছে, মানে আমরা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান করেছি কিংবা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, আমাদের কিন্তু সকল পাবলিক ডিটেলস কিন্তু তাদের কাছে আছে। আমার বাসা কোথায়, আমার বাবা কি করে, আমি কখন কোথায় যাই, কার কাছে থাকি, সেই মানে তথ্যগুলোও কিন্তু তাদের কাছে আছে। এবং তারা কিন্তু প্রতিনিয়ত সেটি ফাংশন করছে, তারা কিন্তু প্রতিনিয়ত নিজেদেরকে অর্গানাইজ করছে, এবং সেই অর্গানাইজের তো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আন্ডারগ্রাউন্ড দল হয়েও যেন তারা বাংলাদেশের জনগণের যে একতা, আমাদের যে চেতনা, আমাদের নিরাপত্তায় যেন কোনো ধরনের ভাগ বসাতে না পারে, আমাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, তার দায়ভার এখন অন্তর্বর্তীকালীন সরকারের, এর পরবর্তীতে নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি।